নমস্কার, আমি অমৃতা মুখার্জি। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা টিচার গল্পটি আপনাদের পড়ে শোনাবো। আমার গল্প শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিওগুলি লাইক করার অনুরোধ রইল। এবং আমার গল্প শুনে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। রাজমাতা হাই স্কুলের সেক্রেটারি রায়বাহাদুর অবিনাশ তরফদার ভেবেচিন্তে শেষ পর্যন্ত টিচারদের কিছু সদ উপদেশ দেওয়া স্থির করলো। বুড়ো বয়সে এমনিতেই তার ঘুম হয় কম, তার উপর এইসব যাচ্ছে তাই খাপছাড়া ব্যাপারে মাথা গরম হয়ে যাওয়ায় কদিন আর ঘুম হয়নি। টিচাররা ধর্মঘট করবে বেতন কম বলে, বেতন বাকি থাকে বলে, এটা সেটা হরেক রকম অসুবিধা আছে বলে চাকরি করতে। বাপের জন্মে রায়বাহাদুর এমন কথা শোনেননি। বিদ্যালয়ের শিক্ষক তারা কি মজুর না ধাঙুর যে ধর্মঘট করবে? শুধু তার স্কুলে এসব গোলমালের সম্ভাবনা ঘটলে সে অবশ্য ব্যাপারটা গ্রাহ্য করতো না। দুটো ধমক দিয়ে একটা মিষ্টি কথা বলে সকলকে খেপাচ্ছে কোন মাথা পাগল ইয়ং টিচারটি সন্ধান নিয়ে তাকে একচুট মজা দেখিয়ে সব ঠিক করে দিত অনায়াসে। কিন্তু সারা বাংলাদেশের সব টিচাররা জোট বেঁধেছে, সম্মেলন করছে, খেতে পায় না ব্যাচ পড়ছে। করুক পড়ুক, যা খুশি করুক অন্য স্কুলের টিচাররা, তার স্কুলে সে ওসব বিশ্রীকাণ্ড ঘটতে দেবে না। ওসব হীনতা, স্বার্থপরতা, স্বেচ্ছাচারিতা ঢুকতে পারবে না তার পবিত্র শিক্ষায়তনে। স্বার্থ ভুলে বিলাসের লোভ জয় করে স্বেচ্ছাকৃত দারিদ্র্যকে হাসি মুখে বরণ করে বিদ্যালয়ের মহান আদর্শ যারা গ্রহণ করেছে, দেশের যারা ভবিষ্যৎ মেরুদণ্ড, তাদের গড়ে তোলার বিরাট দায়িত্ব পালন যাদের জীবনের ব্রত, বুনো রামনাথ যাদের গর্ব ও গৌরব, তুচ্ছ দুটো পয়সার জন্য, সামান্য দুটো অসুবিধার জন্য তারা নিজেদের নামিয়ে আনবে, আদর্শ চুলোয় দেবে, শিক্ষা দীক্ষাহীন অসভ্য মজুর ধাঙরের মতো হাঙ্গামা করবে, তা কখনো হতে পারে না। রায়বাহাদুর তা বিশ্বাস করে না। মোটামুটি এই ধরনের সদুপদেশ রায়বাহাদুর শোনালো শনিবার স্কুল ছুটি হওয়ার পর, অবশ্য অনেক ফেনিয়ে ফাঁপিয়ে, দমক গমক মূর্ছনা আমদানি করে, গুরু গম্ভীর চালে। আপনারা কি বলেন? কে কি বলবে? সকলে চুপ করে থাকে। রায়বাহাদুরের ধৈর্য বড় কম, বিশেষত এখন এত লম্বা বক্তৃতা দেওয়ার পর এই গরম অবস্থায় এক ফোঁটাও আছে কিনা সন্দেহ। কেউ কিছু বলতে গেলে হয়তো গালাগালি দিয়ে বসবেন, গালে চর বসিয়ে দেওয়া আশ্চর্য নয়। কিছু বলার দরকারও ছিল না। টিচারদের দাবি দেওয়া সম্পর্কে এটা অফিসিয়াল মিটিং নয়, রায়বাহাদুরের নিজস্ব সদুপদেশ দানের সভা। চুপ করে বসে শোনাই এখানে যথেষ্ট। প্রৌঢ় হেডমাস্টার শশাঙ্ক কেবল একবার মাথা চুলকিয়ে বলে, আগে তা বই কি, শিক্ষক জীবনের মহান আদর্শের কথা কি তারা ভুলতে পারে? সভার শেষে শশাঙ্ক একান্তে আবার বলে, গত মাসের বাকি মাইনেটার জন্য একটু, যেরকম দিনকাল সংসার চালানোয় কে উস্কানি দিচ্ছে জানেন? বছর আগে হলে শশাঙ্ক হয়তো দু একটা কথা উচ্চারণ করে ফেলতো, কিন্তু শশাঙ্ক বাবুও আর সে শশাঙ্ক বাবু নেই, অনেক বদলে গেছে। আগে উস্কানি কে দেবে? একজন দুজনের উস্কানির ব্যাপার নয়, আপনি তো জানেন দেশ জুড়ে এরকমই চলছে। স্কুলের বাগানের দিকে চেয়ে থেকে রায়বাহাদুর বলে, গিরিন খুব পলিটিক্স করে বেড়ায় নাকি? বুকটা ধরাস করে ওঠে শশাঙ্কর। গিরিন তার জামাই। মনে মনে আরেকবার গিরিনকে অভিশাপ দিয়ে বলে, পলিটিক্স করে না, মিটিং ফিটিং হলে হয়তো কখনো শুনতে যায়। আর স্কুলে পলিটিক্স নিয়ে কিছুই হয় না। হয় না? সেদিন স্ট্রাইক করে ছেলেরা স্কুলের মাঠে যে মিটিং করলো, আগে সেটা ঠিক পলিটিক্যাল মিটিং নয়, প্রোটেস্ট মিটিং মাত্র। কলকাতায় স্টুডেন্টদের উপর গুলি চালানো হলো, তারই প্রোটেস্ট। কলার কাঁদিটা বাড়তি হয়েছে না? এবার কেটে ঝুলিয়ে রাখলে পেকে যাবে দু একদিনের মধ্যে, কি বলেন? কাল বলবো মালিকে, রাতারাতি যেন চুরি হয়ে যায় না, দেখবেন। রায়বাহাদুর হাসলো। সন্ধ্যার পর গিরিন বাড়িতে তার সঙ্গে দেখা করতে গেলে রায়বাহাদুর আশ্চর্য হলো না। গিরিনের সম্পর্কে তার প্রশ্নে ভড়কে গিয়ে শশাঙ্ক নিশ্চয়ই তাকে পাঠিয়ে দিয়েছে দোষ কাটাতে, কথায় কথায় তাকে জানিয়ে দিতে যে ভুলচুক যদি সে করেই থাকে তিনি যেন ক্ষমা করে দেন। এবার থেকে সে সাবধান হবে।
তাই যদি হয় তবে ভালোই। গিরিন কিন্তু ওসব কথার ধার দিয়েও যায় না। খুব বিনীত নম্রভাবে পরদিন তার ছোট ছেলের অন্নপ্রাশনের নেমন্তন্ন জানায়। রায়বাহাদুর অবশ্য বুঝতে পারে তার মানেও তাই, খানিকটা স্পষ্টভাবে জানানোর বদলে ইঙ্গিতে জানানো যে সে অনুগতই। রায়বাহাদুর যা অপছন্দ করেন তা থেকে সে তফাৎ থাকবে, তাকে চটাবে না। অন্নপ্রাশন ছোট ছেলে, তা বেশ, কিন্তু আমি নেমন্তন্নে যাই না, বুড়ো শরীরে সয় না ওসব। রায়বাহাদুর অমায়িকভাবে হাসে। আপনাকে পায়ের ধুলো দিতেই হবে, গিরিন বলে নাছোড়বান্দা জোরালো অনুনয়ের সুরে। সকাল সকাল গিয়ে আশীর্বাদ করে আসবেন, শুধু একটু ফলমূল মুখে দেবেন, সবাই আশা করছি। মনে বড় আঘাত পাবো না গেলে। রায়বাহাদুর যেতে রাজি হয়েছে ধরে নিয়েই যেন একটু ইতস্তত করে গিরিন। আবার বলে, একটা কথা বলি আপনাকে, দোষ নেবেন না, খেলনা বা উপহার কিছু নিয়ে আসবেন না খোকার জন্য। আমাদের বংশের রীতি আছে, কোনো কাজে রক্তের সম্পর্ক ছাড়া কারোর কাছে সামান্য উপহারও নেওয়া চলবে না। ঠাকুরদা বা তার বাবা অভিশাপ দিয়ে গেছেন, এক গাছে তৃণ নিলে নাকি বংশের সর্বনাশ হবে। বলো কি হে! একটা দুশ্চিন্তা কেটে যায়। অন্নপ্রাশনের নিমন্ত্রণে গেলে কিছু দিতে হবে, এ চিন্তাটা ছিল রায়বাহাদুরের। এবার একটু ভেবে গিরিনের একান্ত আগ্রহ দেখে রাজি হয়ে বলল, এত করে যখন বলছো। সে কিছু খাবে না, কিন্তু এই সুযোগে মিষ্টি প্রভৃতি তার সঙ্গে কি দেবে না গিরিন? রায়বাহাদুর ভাবে, অনেকেই দেয়। প্রায় 10টায় রায়বাহাদুর গিরিনের বাড়ি পৌঁছলো। বাড়ি দেখে একটু আশ্চর্য হয়ে গেল। ছোট ছেলের অন্নপ্রাশনের উৎসবের চিহ্ন না দেখে আরো বেশি। এত ছোট, এত পুরনো, এমন দিনহীন চেহারার একতলা পাকা বাড়ি হয় রায়বাহাদুর জানতো না। কারণ এর চেয়ে খারাপ বাড়ি চারিদিকে অসংখ্য ছড়ানো থাকলেও সে কোনোটার দিকে কখনো তাকিয়েও দেখেনি। এ ধরনের বাড়ির অধিবাসী কোশমিনকালেও তাকে বাড়িতে নিমন্ত্রণ করতে সাহস পায়নি। ছেলের অন্নপ্রাশন রীতিমতো একটা উৎসবের ব্যাপার। তার ছেলের অন্নপ্রাশনে ব্যান্ড বেজেছিল। মেয়ের ছেলের অন্নপ্রাশনে সে অন্তত সানাই বাজায়। লোকে গিজগিজ করে তার বাড়িতে। ছেলের বেলা বেশি হোক, মেয়ের ছেলের বেলায় কম হোক, তবু গিজগিজ করে। গিরিনের বাড়িতে লোক আছে বলেই মনে হয় না। ভেতর থেকে শুধু ভেসে আসে ছোট একটা ছেলে বা মেয়ের কানচেরা কান্না। গাড়ির আওয়াজে বেরিয়ে এসে গিরিন তাকে অভ্যর্থনা জানায়। যথাসাধ্য আয়োজন করেছি, দোষ ত্রুটি ক্ষমা করবেন। যথাসাধ্য আয়োজন? বৈঠকখানার ভাঙা তক্তাপোষে বিছানো ছেঁড়া ময়লা শতরঞ্জির এক প্রান্তে কুণ্ডলি পাকানো ঘেউ কুকুরের মতো দলা পাকিয়ে বসে আছে খালি গায়ে জবুথবু একটা মানুষ। মেঝেতে লোম ওঠা বিড়ালটা ছাড়া আর কোনো জীবন্ত প্রাণী নেই ঘরে। তক্তাপোষ ছাড়া বসার আসন আছে আরেকটি। কেরোসিন কাঠের একটা টেবিলের সামনে কালি মাখা একটি কাঠের চেয়ার। দিনে বৈঠকখানা হলেও ঘরটি যে রাত্রে শোয়ার ঘরে পরিণত হয় তার প্রমাণ গুটানো কাঁথা মশারির বান্ডিলটা জানলায় তোলা রয়েছে। তক্তাপোষের নিচে ঢুকিয়ে আড়াল করে গোপন করে ফেলার বুদ্ধিটা বোধ হয় কারোর মাথায় আসেনি। ইনি আমার বাবা, গিরিন পরিচয় করিয়ে দেয়। 2 বছর ভুগছেন। 8 বছর ডাক্তার বলেছিলেন কলকাতায় নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাতে, পেরে উঠিনি। 7-8 টাকার ব্যাপার। জবুথবু বৃদ্ধ কষ্টে চোখ মেলে তাকায়। 2টি হাত একত্র করে নমস্কার জানাবার মতোই যেন চেষ্টা করে বলে মনে হয়। ক্ষীণ কণ্ঠে কি বলে ভালো বোঝা যায় না। আসুন, ভেতরে চলুন। রায়বাহাদুরকে গিরিন বাড়ির মধ্যে একেবারে তার শোয়ার ঘরে নিয়ে গিয়ে বসায়। উঠান পেরিয়ে যাওয়ার সময় এদিক ওদিক তাকায়। তাকিয়ে রায়বাহাদুর যথাসাধ্য আয়োজনের কোনো চিহ্নই দেখতে পায় না। রোয়াকে একজন অল্প একটু হলুদ বাটছে। তার বাড়িতে দৈনিক রান্নার জন্য যতটা হলুদ বাটা হয় তার সিকিও হবে না। যে বাটছে তার বেশটা তার বাড়ির ঝিয়ের মতোই। তবে রায়বাহাদুর অনুমান করতে পারে মেয়েটি ঝি নয়, বাড়িরই কোনো বউ ঝি। ওপাশে রান্নাঘরে খুন্তি দিয়ে কড়ায় ব্যঞ্জন নাড়ায় রত বউটির শাখা পরা হাতটি শুধু চোখের এক পলকে দেখেই কি করে যেন রায়বাহাদুর টের পেয়ে যায় সে গিরিনের বউ। 4 ভিটে 4খানা ঘর তোলার সুযোগ থাকলেও বৈঠকখানাটি বাদ দিলে ভেতরের ঘর মোটে 2খানা, রান্নাঘরের চালটি ছাড়া। গিরিনের শোয়ার ঘরখানার নমুনা দেখেই রায়বাহাদুর বুঝতে পারে অন্য ঘরখানা কেমন।
নড়াচড়ার স্থান কতটা, কিরকম আলো বাতাস আসে। জলচৌকিতে পাতা পুরনো কার্পেটের আসনে বসে রায়বাহাদুরের দম আটকে আসে। ছোট ছেলে বা মেয়ের কাঞ্চেরা কান্নাটা এখন খুব কাছে মনে হয়। কে কাঁদে? ছেলেটা কাঁদছে, ছোট ছেলেটা, যার মুখে ভাত। জ্বর আসছে বোধহয়। জ্বর আসবার সময় এমনি করে কাঁদে, জ্বর এসে গেলে চুপ করে যাবে। রায়বাহাদুর অস্বস্তি বোধ করে, এদিক ওদিক তাকায়। একটা ফাঁদে আটকা পড়ে গেছে মনে হয় তার। গিরিন নীরবে তাকে লক্ষ্য করে। ফাঁদে পড়া হিংস্র জন্তুর দিকে শিকারী ব্যাধের মতো শান্ত নির্বিকার ভাবে। মুখ তার থমথম করে মনের আপোষহীন মনোভাবে। আপনি তো ভালো হোমিওপ্যাথি জানেন। সবাই বলে যে ডাক্তারি পাশ করেননি বটে, কিন্তু আপনার ওষুধ একেবারে অব্যর্থ, সে বলে ব্যঙ্গ এবং তোষামদের সুরে। ছেলেটাকে দেখে দিন না একটু ওষুধ। বিনা চিকিৎসায় মরতে বসেছে ছেলেটা। রায়বাহাদুর যেন রাজি হয়েছে তার ছেলেকে দেখে ওষুধ দিতে। এমনি ভাবে দরজার কাছে গিয়ে গিরিন ডাকে, শুনছো? খোকাকে নিয়ে এসো শিগগিরি। আহ, এসো না, নিয়ে দেরি করছো কেন? নিজের অতিরিক্ত ধৈর্যের কৈফিয়ত দেওয়ার জন্যই যেন রায়বাহাদুরের কাছে গিয়ে বিরক্তির সঙ্গে বলে, আর পারি না এদের সঙ্গে। আপনার সামনে আসবে, যা পরে আছে তাই পরে, তাতেও লজ্জা। সম্বল তো সেই বিয়ের একখানা শাড়ি, 1 ঘন্টা লাগাবে এখন সেখানে বার করে পড়তে। আর পারি না সত্যি। সে এসে কৈফিয়তের বিরক্তি জানানো শুরু করতে না করতেই ছোট একটি কঙ্কাল বুকের কাছে ধরে পাশুটে রঙের রোগা একটি বউ দরজা দিয়ে ঢুকছিল। এক নজর তাকিয়ে রায়বাহাদুর টের পায় পরনের কাপড় বদলে বিয়ের সময়কার একমাত্র শাড়িটি এসে পরে আসেনি। এটাও সে টের পায় যে ওকে আসতে দেখে গিরিন তার কাছে এসে শোনাচ্ছে তার বউয়ের মানুষের সামনে বার হওয়ার উপযুক্ত কাপড়ের অভাবের কথা। তার প্রায় পিছু পিছি বউটি ঘরে ঢুকেছে। মাথা ঝিমঝিম করে ওঠে রায়বাহাদুরের, তার ভয় করে। ওহ, তুমি এসেছো, গিরিন বলে নির্বিকার ভাবে। এইখানে শুয়ে দাও। রায়বাহাদুরের উলের মোজা আর পালিশ করা দামি চকচকে জুতো পরা পায়ের কাছে মেঝেটা সে রেখে দেয়। বউ তার ইতস্তত করে, বড় বড় জিজ্ঞাসু চোখ তুলে তাকায় তার মুখের দিকে। এত শীর্ণ বউটি, এমন শুকনো বিবর্ণ তার রক্তশূন্য মুখ, কিন্তু তার রূপ দেখে ভেতরে ভেতরে মুচড়ে যায় রায়বাহাদুর। তার বাড়ির মেয়েরা ফুলে ঝিটা পর্যন্ত যেন মেয়েদার মাংস। গিন্নির কথা ধর্তব্যই নয়, তিনি প্রায় গোলাকার। তার মেজ মেয়ে আর মেজ ছেলের বউ রোগা ছিপছিপে। বড় ছেলের বউটাও ছিপছিপে ছিল বিয়ের সময়, আজকাল মুটোচ্ছে। গিরিনের ক্ষীণাঙ্গী বউটির সাথে মিলিয়ে রায়বাহাদুর বুঝতে পারে তার মেয়ে বউদের গরমটাই শুধু ছিপছিপে, অতি বেশি মেদ মাংসেই তারা গড়া। প্রত্যেকে তারা তার গিন্নিরই সূচনা। সত্যিকারের রোগা ক্যাংটা তরুণীকে চেয়ে চেয়ে দেখতে এত ভালো লাগে, রায়বাহাদুরের এত তীব্র ইচ্ছা করে টেপে টুপে ছেনে ছুঁয়ে দেখতে সত্যিকারের কঙ্কালসার তরুণীকে। কি করছো? গিরিন বলে বউকে অনুযোগ দিয়ে। এখানে শুয়ে দাও, উনি পায়ের ধুলো ছোঁয়াবেন, আশীর্বাদ করবেন, ওষুধ দেবেন। না মা, রায়বাহাদুর প্রায় আর্তনাদ করে ওঠে। আমি ওকে ওষুধ দিতে পারবো না, ওর ভালো চিকিৎসার দরকার। তুমি ওকে ডাক্তার দেখাও, ভালো ডাক্তার দেখাও। বিনা ফিতে কোনো ডাক্তার দেখবে বলুন? গিরিন যেন আমোদ পেয়ে মুচকে মুচকে হাসে। ভয় করে রায়বাহাদুরের, মাথাটা আবার ঝিমঝিম করে ওঠে। কতক্ষণ খেলা করবে গিরিন তার সঙ্গে কে জানে। তারপরে বর্বর নিষ্ঠুর খেলার শেষে কি করবে তাই বা কে জানে। এরা বিপ্লবী, এরা খুনে, এরা সব পারে। শশাঙ্কর জামাই বলে, তার স্কুলের একজন টিচার বলে বিশ্বাস করে একা একা এই ছদ্মবেশী খুনের খপ্পরে এসে পড়ে কি বোকামিটা এসে করেছে। সব অবস্থাতে যেভাবেই হোক নিজেকে বাঁচানোর কৌশল খুঁজে বার করে কাজে লাগানোর চেষ্টা রায়বাহাদুরের মজ্জাগত। রায়বাহাদুর মাথা হেঁট করে থাকে কয়েক মুহূর্ত, সশব্দে নিঃশ্বাস ত্যাগ করে, হাতের তালুতে মুছে নেয় নিজের কপাল। তারপর মুখ তুলে বলে, মা, খোকাকে শুয়ে দাও গে। কিছু ভেবো না তুমি মা। বৌমাই বলি তোমাকে, গিরিন আমার ছেলের মতো। তোমার কোনো ভাবনা নেই বৌমা, ছেলে তোমার ভালো হয়ে যাবে। আমি তোমার ছেলের চিকিৎসার ভার নিলাম। আমি এক্ষুনি গিয়ে ডাক্তার পাঠিয়ে দিচ্ছি। এক্ষুনি যাবেন? তা হবে না,
ফল টল একটু মুখে না দিয়ে গেলে বড় কষ্ট হবে আমাদের মনে, অকল্যাণ হবে আমাদের। আপনার মতো মানুষ বাড়িতে পায়ে ধুলো দিয়েছেন। গিরিনের বিনয়ে বুকটা ধরাস ধরাস করে রায়বাহাদুরের। অসহায় দৃষ্টিতে চেয়ে থাকে পায়ের চকচকে জুতোর দিকে। অতি কষ্টে বলে, বেলা মন্দ হয়নি, নিমন্ত্রিতরা আর কেউ? আগে বলিনি আর কাউকে, ইচ্ছা ছিল বলবার, ভেবেছিলাম ওনার হাতের দুগাছা চুড়ি আছে, তার একটা বেচে দিয়ে কয়েকজনকে বলবো। স্কুল মাস্টারের স্ত্রীর হাতে শাখা থাকলেই যথেষ্ট। তারপর ভাবলাম ছেলের মুখে ভাতে শেষ সম্বলটুকু খোয়াবো, তার চেয়ে বরং সম্বলটা থাক, ও মাসে পুরো মাইনে না পেলে উপোসটা ঠেকানো যাবে। বুড়ো হলেও বুদ্ধির ধার এখনো পড়ে যায়নি রায়বাহাদুরের। জীবনে উঠতে গিয়ে মুশকিলে পড়তে হয়েছে অনেকবার, নিজের বুদ্ধি খাটিয়ে নিজের মুশকিল আসান করেছে। আজকের বিপদের ধরনটা ঠিক বুঝতে পারছে না, এইটাই হয়েছে ফ্যাসাদ। উদ্দেশ্যটা ধরতে পারছে না গিরিনের। নিজের দুর্দশা চোখে দেখিয়ে তার দয়া জাগাবার স্বাদ থাকলে চোখে এভাবে আঙুলের খোঁচা দিয়ে কি কেউ তা দেখায় পাগল ছাড়া? তাকে বিরক্ত করে চটিয়ে এমন টিটকিরি দেওয়ার ভঙ্গিতে দেখায়, এমন উদ্ধত বিনয়ের সঙ্গে কাল টিচারের সভায় কিছু না বলে গিরিন যেন ঘাট ধরে তাকে বাড়িতে টেনে এনে বাস্তব প্রতিবাদ জানাচ্ছে তার বক্তৃতার, ব্যঙ্গ করছে তাকে। কিন্তু কেন করছে সেটা তো কিছুতেই মাথায় ঢুকছে না রায়বাহাদুরের। তার স্কুলের একজন টিচার কি এত বড় গাধা যে এই সহজ কথাটা বুঝতে পারে না? এইভাবে তার কাছ থেকে কোনো অনুগ্রহই আদায় করা যায় না, এতে বরং তারই বিপদ, সমূহ বিপদ। মুখের ভাব গলার সুরে সহানুভূতি আনার চেষ্টা করে রায়বাহাদুর বলে, তোমার অবস্থা এত খারাপ তা তো জানতাম না গিরিন। অ্যাপ্লিকেশন দিও, ও মাস থেকে 10 টাকা মাইনে বাড়িয়ে দেব। তুমি ভালো পড়াও শুনেছি, আর বাকি মাইনেটাও বরং পাইয়ে দেব তোমায় সোমবার। গিরিন ভয় পেয়ে হাত জোর করে বলে, তা করবেন না স্যার, লোকে বলবে ছেলের মুখে ভাতের ছলে আপনাকে বাড়িতে ডেকে খাতির করে মাইনে বাড়িয়ে নিয়েছি, বাকি মাইনে আদায় করেছি। আমার সর্বনাশ করবেন না স্যার। চোখের পলক আটকে যায় রায়বাহাদুরের। ঢোক গিলতে গিয়ে দেখে সেটাও আটকে গেছে। ঘরে যে অসীম দৈন্য ভিখারির সকরুণ আবেদনের মতো এতক্ষণ তাকে পীড়ন করছিল, হঠাৎ যেন সেটা দাবিদারের শাসানির মতো ফুঁসে উঠেছে। উঠানে 3টি উলঙ্গ ছেলে মেয়ে খেলা করছে ধুলামাটি নিয়ে। খেলা যেন ছল ওদের, রায়বাহাদুরকে ওরা অবজ্ঞা জানাচ্ছে। ও ঘরে জোড়ো ছেলেটার কান্না ঝিমিয়ে এসেছে, কিন্তু সেও যেন ভয় দেখালো রায়বাহাদুরকে। কান্না নিস্তেজ হয়ে আসা যেন ঘোষণা বাচ্চাটার যে কান্না সে চিরতরে থামিয়ে দেবে, সে মরবে, মরে দায়ী করে রেখে যাবে তাকে। তাকে আরো শাসানোর দরকার বলে যেন গিরিনের পরিবারের আরো 2 জন এবার আসরে নামে। প্রৌঢ়া এক স্ত্রীলোক তারস্বরে চেঁচাতে চেঁচাতে এক কুমারী মেয়ের হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে আসে। দেখ গিরিন, দেখ ধেড়ে মেয়ের কাণ্ড দেখ, ডাল ধুতে দিয়েছি, লুকিয়ে কাঁচা ডাল চিবোচ্ছে। গিরিনের মা থেমে যান, জিভ কাটেন। মেয়েটি পালিয়ে যায় হাত ছিনিয়ে নিয়ে। এক মুহূর্ত হতভম্বের মতো দাঁড়িয়ে থেকে মাও সরে যান। আমি এবার উঠি গিরিন, একটু বসুন। গিরিন বেরিয়ে যায়। গিরিন ফিরে আসার একটু পরেই সেই চুপি চুপি ডাল খাওয়া মেয়েটি একটি রেখাবিতে 2টি সন্দেশ, একটি কলা, কয়েক টুকরো আপেল ও শশা নিয়ে জড়সড় হয়ে ঘরে আসে। বাঙালি গেরস্থ ঘরের হিসেবে বিয়ের বয়স তার পেরিয়ে গিয়েছে অনেকদিন। মেয়েটি রোগা, পুষ্টির অভাবে সত্যিকারের রোগা। সত্যিকারের রোগা মেয়ের দিকে তাকাবার মোহ কিন্তু তখনকার মতো কেটে গিয়েছে রায়বাহাদুরের। নীরবে সে 2-1 টুকরো ফল মুখে দিতে থাকে। বৈঠকখানা দিয়ে যাওয়ার সময় চৌকির প্রান্তের জরাজীর্ণ মানুষটি কষ্টে চোখ মেলে, তাকায়। রায়বাহাদুর এক নজর দেখেই তাড়াতাড়ি চলে যায় বাইরে। সোমবার গিরিন নোটিশ পায়, বরখাস্তের নোটিশ। সে প্রত্যাশা করেছিল ক্ষমতা থাকলে ফাঁসির হুকুম দিত রায়বাহাদুর, কিন্তু একটা কথা জানে গিরিন, রায়বাহাদুর ভুলতে পারে না, তার ভয় করবে। সোমবার গিরিন নোটিশ পায়, বরখাস্তের নোটিশ। সে প্রত্যাশা করেছিল ক্ষমতা থাকলে ফাঁসির হুকুম দিত রায়বাহাদুর, কিন্তু একটা কথা গিরিন জানে, রায়বাহাদুর ভুলতে পারবে না, তার ভয় করবে। শিক্ষকদের দারিদ্র্যের মাহাত্ম্য কীর্তন করে শোনাতে গিয়ে একটু আটকে আটকে যাবে কথাগুলো। উচ্ছ্বাসটা হবে মন্দা, দয়া মায়া সহানুভূতিতে নয়, ভয়ে।